নমস্কার, শুভ সন্ধ্যা। খিদিরপুর রং বেরং। আজকের দিনটি খিদিরপুর রং বেরঙের কাছে সত্যি একটা অন্যতম দিন। কারণ দেখতে দেখতে সময়ের চাকা ঘুরতে ঘুরতে 12টা বছর তারা পার করল। এই 12 বছরে প্রচুর মানুষ এই খিদিরপুর রং বেরঙের ধুলো মেখেছেন, তারা এসেছেন, একসাথে উল্লাস হয়েছে কলকাতার বিভিন্ন যে থিয়েটার হল সেগুলোতে। কেউ কালের স্রোতে হারিয়ে গেছেন, কেউ থেকে গেছেন, আবার কেউ হারিয়ে যাওয়া থেকে যাওয়ার মাঝখানে বারবার ভেসে ভেসে উঠেছেন। 12 বছর খিদিরপুর রং বেরং পেরিয়ে যাওয়ার পরেও তারা আজকে কলকাতায় এবং তথা পশ্চিম বাংলার থিয়েটারে ভীষণভাবে প্রাসঙ্গিক এবং দেখতে দেখতে চতুর্থ কবিতীর্থ নাট্যোৎসব আজকে এই সেমিনার থেকেই শুরু হতে চলেছে তার যাত্রা। এবার সেমিনারের বিষয়ে আসি, তারপর আমরা বক্তাদের বক্তব্য শুনবো। বক্তব্যের ফাঁকে ফাঁকে আপনারা প্রশ্ন করতে পারেন, যার যেরকম ইচ্ছে, বা কোথাও কোনো কিছু খটকা লাগলে, বা শেষে আমি ভেবেছি যে আমরা একটা এরকম মানে ইয়েই রাখবো যে আপনারা প্রশ্ন করবেন, একটা সেশনই থাকবে এবং যারা এখানে বক্তব্য রাখবেন তারা আপনাদের উত্তর দেবেন। আজকের থিয়েটারের বিষয় দামের থিয়েটার নামে কাটে। আমি যখন বিষয়টা দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে যদি 2 লাইন বলতে হয় তাহলে আমি কি বলবো। না, আমি সেই বক্তব্য রাখবো না, কারণ আমি বক্তা নই, শুধুমাত্র সমন্বয়কারী, কথা সমন্বয় করব যারা বক্তব্য রাখবেন। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখন অতিথিদের ডেকে নেব। আজকে এই সন্ধ্যার প্রধান অতিথি মাননীয় শ্রী সত্যপ্রিয় সরকার, তাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। আমি মঞ্চে আসতে অনুরোধ করব আজকের সন্ধ্যার বিশেষ অতিথি শ্রী সাত্যকী সরকার মহাশয়কে। শ্রী সাত্যকী সরকার মহাশয়কে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। আমি খিদিরপুর রং বেরঙের পক্ষ থেকে তাদের প্রথমে মাননীয় শ্রী সত্যপ্রিয় সরকারকে বরণ করে নিতে অনুরোধ করব। উত্তরীয় পুষ্পস্তবক এবং খিদিরপুর রং বেরঙের পক্ষ থেকে বিশেষ স্মারক আমরা তাকে সম্মান জানাবো। এবং এই জন্মদিনের সন্ধি মিষ্টিমুখ সাত্যকী সরকার তাকে বরণ করে নেওয়ার জন্য। উত্তরীয় পুষ্পস্তবক খিদিরপুর রং বেরঙের পক্ষ থেকে বিশেষ স্মারক এবং জন্মদিনের মিষ্টিমুখ চন্দ্র মহাশয়কে আমি ডেকে নেব মঞ্চে। আজকে দুপুর বেলায় হঠাৎ করেই দক্ষিণ কলকাতায় ভীষণ বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টি, কালো মেঘ, এবং আজকেই সন্ধ্যাবেলায় কিছুক্ষণ পরেই বিরাট কোহলি ব্যাট করতে নামলেন। এমনই একটা সুন্দর জন্মদিনের সন্ধ্যা হওয়ার কথা ছিল খিদিরপুর রং বেরঙের। আমি অনেকক্ষণ নিজে বকবক করছি, তাই আমার একটু বিরতি প্রয়োজন। এখন আমি বক্তব্য রাখতে অনুরোধ করব। দামের থিয়েটার নামে কাটে এই বিষয়ে আমার প্রথম বক্তা মাননীয় শ্রী সত্যপ্রিয় সরকার মহাশয়। আজকে আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই একজন নাট্যকর্মী হিসেবে। কারণ আপনারা চান যে আমাদের থিয়েটারটা বেঁচে থাকুক। বিষয়টা কিন্তু একটা ভাবনার একটা দিক আছে, সেটা হলো থিয়েটারের যখন আমাদের যে থিয়েটারটা যখন যে মুহূর্তে আসছে তখনও কিন্তু সেই
দাম এবং নাম দুটোই কিন্তু পাশাপাশি বহমান ছিল। এখনকার যে বিষয়টা এসে পৌঁছচ্ছে সেটা হচ্ছে কোম্পানি থিয়েটার বিষয়টা, এবং খুব ভয়ানক দিক যেটা আমার কাছে যেটা মনে হয়, যেটা শ্যামবাজারি থিয়েটার যেটা ছিল, আমরা যেটা প্রফেশনাল থিয়েটার বলতাম, আমাদের থিয়েটার থেকে কোনো রোজগার হয় না, আমরা নিজেদের পকেটের পয়সা দিয়ে এই অভিনয়গুলো করি, ধার দেনা করে করি। কিন্তু ওই থিয়েটারগুলো পেশাদারি মঞ্চ যেটা বলা হতো, আমি সেই আমার সৌভাগ্য যে আমি ওই মঞ্চেও অভিনয় করেছি দীর্ঘদিন রঙ্গনা থিয়েটারে। আর এই থিয়েটারে তো আমার ঠিক নাটকের শিক্ষা আমার গুরু শ্রদ্ধেয় শ্রী অরুণ মুখোপাধ্যায়ের কাছ থেকে। সেই প্রেক্ষিত দুটোই আমি দেখেছি, কিন্তু ঠিক নাটকের শিক্ষাটা শুরু হয় 70 দশকে শ্রী অরুণ মুখোপাধ্যায়ের হাত ধরে। তখন কিন্তু আমাদের কাছে একটা, এখনো আছে, এখনো বিভিন্ন দল, এই যে খিদিরপুর রং বেরঙের মতন বহু দলই আছে যারা একটা আদর্শকে মাথায় রেখে নাটকটাকে মানুষের কাছে তার বিষয় বলুন, তার প্রেজেন্টেশন বলুন, সবকিছুকে তারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করে। তফাৎটা যেটা হয়, পেশাদারি মঞ্চে কিন্তু নাটক পুরোপুরি তৈরি হয়ে নামানো হয় না। সেটা তার কারণ হচ্ছে সেখানে মাসে 20টা করে শো হতো, বৃহস্পতিবার একটা, শনিবার দুটো এবং রবিবার দুটো, সপ্তাহে 5টা করে অভিনয়, 4টে সপ্তাহে 20টি অভিনয়। যে নাটকটা প্রথম অভিনয়, প্রথম রজনীতে যেভাবে শুরু হতো, 20টা অভিনয়ের পরে দেখা যেত মূল বিষয়টা ঠিক আছে, কিন্তু সমস্ত কিছু বিভিন্নভাবে পাল্টে গেছে, পাল্টে যায়, পাল্টে যেতে থাকে। কমপ্লিট থিয়েটার সেখানে তৈরি হতো না। কিন্তু আমাদের থিয়েটারের মধ্যে যেটা হয়, আমাদের পুরোপুরি আমরা পুরো মাত্রায় তৈরি হয়ে তবে আমার প্রথম রজনী তৈরি করি। কলা মন্দিরে একটা শো করলো, আমার পরিচিত একজন দেখতে গেলেন, তারা স্বামী স্ত্রী, আমাকে বললেন যে কত করে, বললো 1100 টাকা টিকিটের দাম নিয়েছে কলা মন্দিরে। তাও তারা দোতলার ওপরে বসে নাটকটা দেখেছে, একতলায় জায়গা পাননি। আমি একতলার ভয়ে বুক টিপ করতে লাগলো। আমি আর জিজ্ঞেস করিনি যে একতলা টিকিটের দাম কত, জানো বলতে পারবে? বলতে পারেনি আমাকে, আমি জিজ্ঞেসও করিনি, আমার ভয় করেছিল। কিন্তু আমি বলছি, ওই যে যারা করছেন, যারা ওই নাটকে যারা অভিনয় করছেন, তারা কিন্তু প্রাণপাত করে অভিনয় করছেন, প্রাণপাত করে তারা অভিনয় করছেন। সেই অভিনয় নিয়ে কোনো কথা উঠবে না। কিন্তু যে বিষয়টাকে নিয়ে মানুষ, আজকে আমাকে একটা কথা বলছি, আজকে দেবাশিসকে আমি বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু আমি শ্রদ্ধা করি এই কারণে, ও যে বিষয়গুলো নিয়ে করছে সেটা বর্তমানের বিষয়। আজকে যে কোম্পানি থিয়েটার গুলো হচ্ছে, আজকে আমি একদম বুকে হাত দিয়ে বলছি, আজকে তারা একটা নতুন একটা বিষয় নিয়ে নাটক করে তারা দেখান যে সেই নাটক তারা সাকসেসফুলি করতে পারেন কিনা। তারা যে নাটকগুলো করছেন সমস্তই কিন্তু বহু অভিনীত স্টেজে মানুষের মানে আকর্ষণ জাগানোর মতো সেই নাটকগুলো নিয়ে। আজকে উৎপল দত্ত যে নাটকটা করছে, শঙ্কর ভীষণ ভালো অভিনয় করছে নিঃসন্দেহে, কিন্তু আমি নিজের দেখেছি উৎপল দত্তের সেই অভিনয় আজকে শাহজাহানে। উৎপল দত্তের জীবনের 2টি নাটক, মানুষের অধিকারে স্যাম লিবোভিটসের অভিনয়, একজন ইহুদি আইনজীবী চরিত্র। আমি সেই নাটক দেখার আমার সৌভাগ্য হয়েছে এই কারণে যে আমি বেশ কিছু বছর আগে জন্মেছি। আজকে শ্যামবাজারে কোনো হল নেই যেখানে বৃহস্পতি শনি রবি 5টা করে শো হয়, কোনো থিয়েটার হল সেখানে নেই। সেই হলগুলো বন্ধ হয়ে গেছে। তার একটি মাত্র কারণ, তারা এইভাবে সিনেমার জগতের লোক নিয়ে এসে, তখনকার দিনেতে চিরঞ্জিত, তখন ওই বেদের মেয়ে জ্যোৎস্না হিট করার পরেতে চিরঞ্জিতকে নিয়ে গিয়ে নাক পাস করেছেন, অমুক নাটক বেদের মেয়ে জ্যোৎস্না ওখানে মঞ্চে অভিনয় করেছেন। তখনকার দিনে, আজ থেকে বহু বছর আগে, মান্থলি তার স্যালারি ছিল 1 লক্ষ টাকা। তাপস পালকে নিয়ে গেছে 1 লক্ষ টাকা, ডুবে গেছে সেই থিয়েটার। পেশাদারি মঞ্চের সেই নাটক আর আজকে দেখা যায় না। আজকে যদি এই ব্যাপারটা যদি চলতে থাকে, যদি নতুন কোনো ভাবে তারা না পারেন, তাহলে কিন্তু যতই নাম থাকুক, যতই দাম ইয়ে থাকুক,
ওই থিয়েটার কিন্তু কম্পাস থিয়েটার, আমাদের গ্রুপ থিয়েটারে বিশাল বড় একটা লড়াইয়ের দিন চলে এসছে, বিশাল লড়াইয়ের দিন। হ্যাঁ, প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে আমিও অভিনয় করি, প্রফেশনালি কাজ করি, নিঃসন্দেহে করি, কিন্তু আমার সেখানের পিছনে নতুন থিয়েটারকে তৈরি করার একটা বিষয় রয়েছে। সেই জিনিসটা যদি না থাকে, আমার মনে হয় যে এই লড়াইটার সম্বন্ধে আমাদের কিন্তু ভীষণ রকম ভাবে মানে কনসাস থাকতে হবে। ইংরেজি শব্দটাই আমি একটু জোর দেওয়ার জন্য বললাম। তা না হলে কিন্তু আমাদের যে গ্রুপ থিয়েটারের যে ভাবনা, গ্রুপ থিয়েটারে নতুন নতুন ছেলে মেয়ে তারা যে স্বপ্ন দেখছে যে থিয়েটারকে নিয়ে, সেই স্বপ্নটা কিন্তু অচিরেই ভেঙে এই থিয়েটার কিন্তু আস্তে আস্তে চলে যাবে, গ্রুপ থিয়েটার বলে কিছু থাকবে না, তৈরি হবে কোম্পানি থিয়েটার। তো বলতে পারবেন, আরে আপনি এসব কথা কি বলছেন, কি নাটকগুলো করছে চিন্তা করুন, সেই নাটকগুলো তো এই প্রজন্মের দেখা দরকার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেখা দরকার, নিশ্চয়ই, কারণ আর্কাইভে সেই নাটকগুলো নেই, নেই, একেবারেই নেই। এরা করছে, হ্যাঁ দেখুন, সেই জায়গাটাকে কাজে লাগানো হচ্ছে, সেই জায়গাটাকে চেষ্টা করা হচ্ছে আমাদের থিয়েটারটাকে নষ্ট করে দেওয়া, একটা পারপাসলি একবারে সুচিন্তিত ভাবে চেষ্টা চালানো হচ্ছে। আমি আপাতত এইটুকু বলছি, সার্থকী আছে, সার্থকী নিশ্চয়ই আরো অনেক কিছু বলতে পারবে। আজকের সন্ধে অর্থাৎ একেবারে খিদিরপুর রং বেরঙের জন্মদিনের সন্ধে, সেখানে চলছে এই কবিতীর্থ নাট্যোৎসবের একেবারে প্রথম পর্যায়ের প্রথম দিনের যে থিয়েটার সেমিনার, সেখানে আজকের বিষয় দামের থিয়েটার নামে কাটে। এখন বক্তব্য রাখলেন মাননীয় শ্রী সত্যপ্রিয় সরকার মহাশয়, এরপর বক্তব্য রাখবেন দ্বিতীয় বক্তা মাননীয় শ্রী সার্থকী সরকার মহাশয়। নমস্কার, উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং ছোটদের আমার স্নেহ। ধন্যবাদ জানাই খিদিরপুর রং বেরঙকে, তারা এই সেমিনারের বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সকলকে শুভেচ্ছা তাদের জন্মদিনের জন্য। তবে তন্ময়কে সতর্ক করবো, 12 বছরের বনবাসের পরে 2 বছরের অজ্ঞাতবাসও ছিল, তোমাদের ক্ষেত্রে যেন সেটা না হয়। দামের থিয়েটার নামে কাটে, খুব গোলমেলে বিষয়। খুব সাধারণ অর্থেই ধরি, দাম অর্থে মূল্য, আর নাম অর্থে যদি জনপ্রিয়তা ধরি, তাহলে জনপ্রিয় কিছু দেখার জন্য মূল্য দিতে হয়। একেবারে প্রথম দিকে যদি ধরি, অর্থাৎ সত্যতা যে কথাটা বললেন, পেশাদারি থিয়েটার, সেই সময়ও যতদূর জানা যায় যে প্রথম পেশাদারি থিয়েটার যখন অভিনয় হয়েছিল এবং তারা সেই অভিনয়ের খরচ চালাবার জন্য জনগণের কাছ থেকে টাকা নিয়েছিলেন, প্রথম অভিনয় সম্ভবত যখন টাকা নিয়ে অভিনয় মানে দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল, সংগ্রহিত হয়েছিল সেই সময় 200 টাকা, আমি যদি খুব ভুল না করি। তাহলে তখনও দামের থিয়েটার ছিল এবং মানুষ খুশি হয়েই দিয়েছেন এবং দেখেছেন। 3 রকমের ব্যবস্থা ছিল, যদি খুব ভুল না করি, একদল চেয়ারে, একদল চৌকিতে এবং একেবারে শেষ দল রোয়াকে বসে বা মেঝেতে বসে। তারপর ক্রমাগত যে থিয়েটারগুলো হয়ে এসছে, সেখানে জানা গেছে যে বাবু কালচার ছিল, অর্থাৎ যারা এই থিয়েটারের পৃষ্ঠপোষক ছিলেন তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা, তারা নাকি মুঠোতে টাকা তুলতেন, অর্থাৎ যে টাকা বিক্রি হতো আনা বা পাই হিসেবে, সেই টাকা তখন তো জিপে ছিল না, ফলে টাকাটা ফিজিক্যালি থাকতো, ডাম্প করা থাকতো, এবং সেখান থেকে নাকি শোনা যায় অমুক বাবু 1 মুঠো নিলেন, তমুক বাবু 2 মুঠো নিলেন, অর্থাৎ সেই টাকার কোনো হিসেব ছিল না। অর্থাৎ নামী অভিনেতাকে দেখার জন্য লোকে দাম দিতে প্রস্তুত ছিল। এরপরে আসি অন্য একটা পার্সপেক্টিভে, সেটা হলো যে পেশাদারি থিয়েটার এবং গ্রুপ থিয়েটার, অর্থাৎ যে সময়টা বহুরূপীর শুরুই যদি আমি ধরি বা গণনাট্য সংঘের প্রতিষ্ঠা, অর্থাৎ আদর্শগত থিয়েটার, অর্থাৎ আদর্শ থেকে থিয়েটার, শুধুমাত্র উপার্জনের জন্য থিয়েটার নয়। যদিও যাকে এই থিয়েটারের জনক বলা হয়, তিনিও উপার্জনটা থিয়েটার থেকেই করতেন বা অভিনয় থেকে করতেন, খুবই মোর স্পেসিফিক। তো তিনি বা তাঁরা বা সেই সময়ের প্রতিভু যারা, তাদের ছবি এখানে রয়েছে। ওইদিকে যে ভদ্রলোকের ছবি রয়েছে একেবারে শেষে, তিনি অত্যন্ত জনপ্রিয় কিছু প্রযোজনা অভিনয় করেছিলেন, সেগুলো মানুষ ভেঙে পড়তো সেগুলো দেখলে। কিন্তু এটাও সত্যি যে সব থিয়েটারে সেভাবে লোক হতো না।
যদি একটু ইতিহাস ঘাটা যায় জানা যাবে। অর্থাৎ নামের জন্য সবসময় দাম দেয়া হতো না। এখন দাম মূল্যে, শুধুই কি মূল্য, যে স্কিলটা, যে প্রজ্ঞাটা তিনি অর্জন করেছেন, সেটা অর্জন করার জন্য তিনি যে পরিশ্রম করেছেন তার কোনো দাম নেই, সেই মূল্যটা কিভাবে দেয়া হবে? সেদিনকে চন্দন সেন বলছিলেন ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, ওই ভদ্রলোকের নাকি 36,000 বই ছিল, মানে নিজের 35,000 আর বাবার 10,000। সেটা উনি পুরোটা পড়ে ফেলেছিলেন, কারণ প্রত্যেকটা বইয়ে নোট লেখা থাকতো। চন্দন সেন এবং তার এক বন্ধু বই গোছানোর সময় সেটা দেখেছিলেন। সেই মূল্যটা আজকে পেশাদারি থিয়েটারের জন্য যে আমার যে বন্ধুরা এখানে রয়েছেন, যারা পেশাদারি অভিনয় বা পেশাদারি অভিনেতা হবেন ভাবছেন, তাকে যদি উল্টে প্রশ্ন করা হয়, আপনাকে আমি প্রযোজনায় অভিনয়ের জন্য এই পরিমাণ অর্থ দিতে রাজি আছি, কিন্তু আপনি কি আমায় অ্যাসিওর করতে পারবেন আপনার নাম দেখে এতগুলো মানুষ টিকিট কাটবে? আপনি কি আমায় প্রদেয় অর্থের সমান অর্থ কিংবা তার উদ্বৃত্ত অর্থ ফিরিয়ে দিতে পারবেন? আমরা কি সেই প্রশ্নটা নিজেদের করেছি? আমরা কি ঠিক ততখানি প্রস্তুত? মূল্য কি শুধু অর্থে, পরিশ্রমে নয়, জ্ঞানে নয়, শিক্ষায় নয়, অনুশীলনে নয়? এই সবটা মিলিয়ে কিন্তু মূল্য, এই সবটা মিলিয়ে দাম, এবং এই সবটা সুচারুভাবে সম্পন্ন করার জন্যই সেই মানুষটার নাম, এটা যেন আমরা ভুলে না যাই। অর্থাৎ নামের থিয়েটারের দামে কিন্তু অন্য একটা পার্সপেক্টিভও আছে। আপনি এমন প্রযোজনা তৈরি করুন যাতে প্রযোজনার নামে দর্শক দেখতে আসে, অভিনেতার নামে নয়। আর আমাদের থিয়েটার, আমরা যারা থিয়েটার করি, আমরা তো পেশাদারি থিয়েটার করি না, মানে অন্তত আমি করি না, কারণ আমি অন্য একটি পেশার সঙ্গে যুক্ত। সেই পেশা থেকে যে সময়টুকু পাই, আমি আমার প্যাশন থেকে থিয়েটার করি। থিয়েটারটা আমার কাছে দায়, আমার ভালো লাগার জন্য, আমার ভালো লাগার জন্য প্রথম ভাবে। তারপরে আমার থিয়েটার যদি অন্যের ভালো লাগে সেটা আমার অতিরিক্ত প্রাপ্তি। তো আমাদের এখানে এই স্ট্রাকচারের মধ্যে যারা থিয়েটার করে, ইনক্লুডিং খিদিরপুর রং বেরং, আমার মনে হয় আমরা কেউ খুব বেশি পয়সা উপার্জনের জন্য থিয়েটার করি না। আমরা আমাদের মনের তৃপ্তি মেটানোর জন্য থিয়েটার করি, এবং সেই কাজটা করতে গেলে আমাদের কিছু অনুশীলন করতে হয়। সেই অনুশীলনটা করি, আমরা মঞ্চে সেটাকে ঠিকঠাকভাবে পারফর্ম করার চেষ্টা করি যাতে দর্শকের ভালো লাগে। সেই দর্শক টিকিট কেটেছেন বা কাটেননি সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, দর্শকের ভালো লাগে, তিনি ভালো লেগে যে অনুভূতিটুকু প্রকাশ করেন, আমার কাছে ওই দামটাই অনেক। যারা এখানে আজকে বলে গেলেন সত্যপ্রিয়দা এবং সার্থকীদা, তারপরে আমার কিছু বলার নেই। তার কারণটা হচ্ছে সার্থকীদা এবং সত্যপ্রিয়দা ম্যাক্সিমামটি বলে দিয়েছেন। আমার ছোট কয়েকটা জিনিস একটু জানার আছে, সেটা হচ্ছে যে এই যে দামের যে বিষয়টা আছে বা নামের যে বিষয়টা আছে, এই সাবজেক্টটা আমারই চয়েস করা, অনেকে কন্ট্রোভার্সি বলবে। তো এখন একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, এখন দল তো কালমিনেশন কম্বিনেশনের থিয়েটার হয়, ম্যাক্সিমাম জায়গাটাই তাই হয়। তো এই কালমিনেশন কম্বিনেশন করতে গিয়ে দলের ছেলেমেয়েগুলো হারিয়ে যায়। এক, তারা ল্যাম্পপোস্ট হয়ে দাঁড়িয়ে থাকে পেছনে, বাইরে থেকে আমরা ভাড়া করা দামি নামি সব শিল্পীদের নিয়ে আসি, নিয়ে এসে দারুণ দারুণ একটা প্রচুর টাকা খরচা করে একটা বিরাট প্রোডাকশন তৈরি করি। আমার প্রশ্নটা হচ্ছে যে নাম না হলে কি দাম পাওয়া যায়? এটা মাথায় রাখবেন। নাম কেন হয়, কিসের জন্য হয়, তারপর দামের ঠিক হয়।